সেটে গেছে, চলে গেছো? Am I audible? Let me see whether I'm audible or not. Audible and visible or not. Can you see? Net is okay. After long few weeks. My friends, প্রায় 1 মাস বোধহয় কোনো কথা বলার সুযোগ হয়নি। আজকে একটু কথা বলবো। আর can you see? Yes. Can you? Yes. শুভব্রত শুভ। ওকে, আমি এটাকে সাইলেন্ট করতে হবে। সাইলেন্ট। ওকে, তোমরা সাইলেন্ট করেছো? হ্যাঁ। আজ আমাদের প্রশ্নগুলো একটা একটা করে শুরু করো তো। প্রশ্নগুলো আজকে প্রশ্নগুলো বলো, তুমি কি কি করেছো, পয়েন্ট করেছো? আজকে তোমার কাছে আমার প্রথম একটা বেসিক প্রশ্ন। আফটার 45 নেতাজির যে মহাকাল ভগবানজির রূপের সন্ধান আমরা পেয়েছি বা জেনেছি, এবং এই রূপে তার যে কর্মকাণ্ড, আমি কিছুদিন ধরেই এটা দেখছি। এই কর্মকাণ্ডের মধ্যে একটা বড় অনেক কিছুই করছেন, একটা বড় কর্মকাণ্ড হচ্ছে ভারতবর্ষের যে সনাতন ভারতবর্ষ, তার যে সনাতন আদর্শ ঐতিহ্য, তার পুনর্জাগরণ। এর পেছনে মহাকালের যে একটা বিরাট হাত আছে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি তারা নেতাজি ভক্ত, কিন্তু এই ব্যাপারটা যেন ঠিক মেনে নিতে পারছেন না। তাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের কার্যকলাপটা বোধহয় একটা সাম্প্রদায়িক কার্যকলাপ। নেতাজি কি করে, ভগবানজি যদি সত্যিই নেতাজি হন, তিনি কি করে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে পারেন? দেখো, মানুষ চিন্তা করে পৃথিবীর যে কোনো কাজ বা ইভেন্টকে, কোনো ইভেন্ট বা কোনো ক্যারেক্টারকে বিশ্লেষণ করে বা দেখে একটা দৃষ্টিভঙ্গি থেকে, তবে সেটা মাইন্ডসেট। সেই মাইন্ডসেটটা তৈরি হয় সে কোন পরিবেশে মানুষ হয়েছে এবং তার মাথার মধ্যে যে ব্রেন কম্পিউটারে কি কি ইনফরমেশন দেওয়া আছে, তার বাইরে সে এগোতে পারে না। কারণ লাস্ট ব্রিটিশ যুগ থেকে এই লাস্ট 70 ইয়ার্সের যে পড়াশুনোর পরিবেশ, ইনফরমেশন ক্যাটারিং হয়েছে বিভিন্ন টেক্সট বুক, মিডিয়া, সমস্ত কিছু দিয়ে কতগুলো কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেমন ঢুকিয়ে দেওয়া হয়েছে? হিন্দুত্ব, হিন্দু ধর্ম নিয়ে কথা বলা, হিন্দুত্ব নিয়ে কথা বলা, এটা যেন একটা নিচতা, এটা খুব মিন মাইন্ডেডনেস, এটা খুব অ্যাডভান্স মানসিকতা, আধুনিক মানসিকতার পরিপন্থী। যেন ভারতবর্ষের ইতিহাস বলে কিছু ছিল না, অতীত বলে কিছু ছিল না, ঐতিহ্য বলে কিছু ছিল না, এইগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর সেকুলারিজমের নতুন ব্র্যান্ডিং, যেটা নেহেরু আর রাধাকৃষ্ণন করে দিয়ে গেছে, যেটা পরবর্তীকালে ইন্দিরা গান্ধী লিগালাইজ করে গেল থ্রু কনস্টিটিউশনস, এই চিন্তা ভাবনাকে একদম অধিকাংশ মানুষের মধ্যে, ভারতবর্ষের ইভিন যারা অল ইন্ডিয়া পরীক্ষা দিয়ে আইএস আইপিএস হচ্ছে, তাদের মধ্যেও যেটা আছে। কারণ তারা তো একটা রিডিং প্রসেস, থিঙ্কিং প্রসেসের মধ্যে একটা মাইন্ডসেট করেছে, তার বাইরে এগিয়ে আসছে। তাদের জানার বাইরে একটা বিশাল ভারতবর্ষের অতীত আছে, ঐতিহ্য আছে, একটা গরিমা আছে। এটা না জানলে তাদের পক্ষে এই ভুল ব্যাখ্যা কোয়াইট ন্যাচারাল। আরেকটা জিনিস বলে রাখি, যেটা এইখানটাই হচ্ছে, মনে রাখবেন, ভারতবর্ষে অনেক রাজনৈতিক নেতা ভারতবর্ষের ভালোর জন্য চেষ্টা করেছে। অনেকের সঙ্গেই নেতাজির তফাৎটা হচ্ছে এই, সুভাষচন্দ্র নেতাজি মহাকাল বড় একটা জায়গা, উনি কিন্তু ফাউন্ডেশনটা করতে চেয়েছেন একদম ভারতবর্ষের সেই হাজার হাজার বছরের ঐতিহ্যের ফাউন্ডেশন থেকে, প্লাস গ্যাদারিং অল ইনফরমেশনস অ্যান্ড সায়েন্সেস ফ্রম অল কর্নার্স অফ দি ওয়ার্ল্ড,
একটা অ্যাডিশন করে, ফাউন্ডেশনটা। কারণ মনে রাখবেন, তোমার বাড়ির অট্টালিকার, মাল্টি লেয়ার যে বিল্ডিংস, অট্টালিকার ফাউন্ডেশন যত স্ট্রং হবে, সেই ফাউন্ডেশন কিন্তু ভেঙে পড়বে না আর্থকোয়েকে। ফাউন্ডেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমার ফাউন্ডেশন কি? তুমি যদি দেখো তোমার ফাউন্ডেশন মাত্র 100 বছরের, 200 বছরের, 500 বছরের, 1400 বছরের, তার ফাউন্ডেশন কতখানি স্ট্রেংথ? তুমি দেখো তোমার 5000 ইয়ার্স এর একটা ফাউন্ডেশন, যে সভ্যতা একসময় পৃথিবীর একটা বিশাল অংশে ছিল, আজকে সংকুচিত হয়ে গেছে। তোমার মানসিক স্ট্রেংথটা কি বলো? মনে করো পৃথিবীতে একটা জাতির তার স্ট্রেংথ নির্ভর করে নট দ্যাট তার কত মাইন্ডস আছে, তার কত গ্রিন বেল্টস আছে, এটা ইম্পর্টেন্ট, বাট তার জনগণের স্পিরিটটা কোথায়, হাউ মাচ স্পিরিটেড দ্য নেশন ইজ, তার কান্ট্রিম্যান, তার উইজডমটা। আজকে জাপান দেখো, তার কোনো বড় মাইন্ডস নেই, বিশাল গ্রিন ফিল্ড নেই, বাট স্টিল এশিয়া পায়নি। জার্মানির কত, ইংল্যান্ডের, তুমি থিঙ্ক অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের কি আছে? ইংল্যান্ড যার যে এগ্রো বেল্ট আছে, সে 6 সপ্তাহের খাবার তৈরি করতে পারে না তার কান্ট্রির জন্য, বাট ইট ইজ রুল ফর মেনি সেঞ্চুরিজ হাফ অফ দি ওয়ার্ল্ড। এবং সে অনেক দেশকে অনেক পরাহত করেছে, এটা সত্ত্বেও এটা তো মানতে হবে, মানব সভ্যতায় তার একটা অবদান আছে, জার্মানির একটা অবদান আছে, জাপানের একটা অবদান আছে। তার কারণটা হচ্ছে তারা গরিমা ফিল করে তাদের ইতিহাস ঐতিহ্য থেকে। তাদের থেকে আমাদের ইতিহাস ঐতিহ্যের গরিমা অনেক অনেক গভীরে। সেই জায়গা থেকে যদি শক্তি সঞ্চয় করি, মনের শক্তি সঞ্চয় করি, তাহলে আমরা কোথায় নিয়ে যাবো আমাদের দেশ? মনে রেখো, আমি আবার বলছি, তোমার ব্যক্তি জীবনে কি সমাজ জীবনে তোমার কতটা পার্সোনাল ব্যাংক ব্যালেন্স আছে, আর কতটা গহনা আছে ভেতরে বংশে, এটা নিয়ে তোমার রিচনেস নির্ভর করে, নির্ভর করে তোমার স্পিরিটটা, হাউ মাচ স্পিরিটেড। এই জায়গা, এই স্পিরিটটা নির্ভর করবে তোমার ইতিহাস ঐতিহ্যের তোমার গভীরতাটা কতখানি। তুমি সেই এটারনাল, সেই যে একটা লিমিটলেস একটা স্টোর অফ এনার্জি, তার সঙ্গে যদি নিজে কানেক্ট করতে পারো, দ্যাট উইল গিভ এ ট্রিমেন্ডাস স্ট্রেংথ। তুমি কখনো একটা ছোটখাটো পরাজয়ে তুমি পরাজিত ফিল করবে, ইউ উইল মার্চ অ্যাট। এই জায়গাটা, আমি ওই জায়গা থেকে উঠে আসতে চেয়েছি। আরেকটা জিনিস, আরেকটা অ্যাঙ্গেল থেকে বলি, দেখো একটা মানুষ যখন এমবিবিএস পাস করলো, সাধারণ ডাক্তারি পাস করলো, সে একটা টিউমারকে যে চোখে দেখবে, বা একটা টিউমারের ম্যানেজমেন্ট যে চোখে দেখবে, বা যখন সে পোস্ট গ্রাজুয়েট করলো, এক্সপিরিয়েন্স গ্যাদার করলো, অনেক নলেজ, সে কি সেই টিউমারটাকে একই চোখে দেখবে? আবার যখন সে পোস্ট ডক্টরেট হলো, প্লাস এক্সপিরিয়েন্স গ্যাদার করলো, তার অ্যাসেসমেন্ট অফ দি টিউমার অ্যান্ড ট্যাকলিং দ্য টিউমার, তার অ্যাপ্রোচ কি এক হবে? যে সুভাষচন্দ্র যখন ভারতবর্ষে ছিলেন, নেতাজি পর্যায়ে পৃথিবীর এত অংশ ঘুরে বেরিয়েছেন, মহাকাল পর্যায়ে পৃথিবী এতভাবে দেখেছেন, বিভিন্ন প্রান্তে উনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পলিটিক্যাল থিওরিগুলোর এক্সপেরিমেন্ট হয়েছে, বিভিন্ন ইডিওলজির এক্সপেরিমেন্ট হয়েছে, এত ভালো করে তো ভারতবর্ষে কেউ দেখেনি। কারণ সেইখানে নেতাজি কি করেছিলেন, সুভাষচন্দ্র কি করেছিলেন, সেই চোখে মহাকালকে দেখতে গেলে ভুল হবে, এক। আর দুই হচ্ছে, ভারতবর্ষের কটা মানুষ সুভাষ বোসকে জানে? আমি সুভাষ বোসকেও কি ভারতবর্ষের মানুষ জানে? নেতাজিকে জানে, দেখেছে নেতাজিকে? নেতাজি ভারতবর্ষ দেখেনি, মহাকালকেও দেখেনি। সুতরাং একটা জিনিস, যদি কেউ, আমি সিরিয়াসলি বলছি, যদি কেউ নেতাজি সুভাষচন্দ্রের একদম কথাগুলোর গভীরে প্রবেশ করে, নেতাজির কথার গভীরে প্রবেশ করে, মহাকালের কথার গভীরে প্রবেশ করে, তাহলে সেখানে আছে কন্টিনিউয়াম, কোনো কন্ট্রাডিকশনস নেই, সব জায়গাতে সুর একই। ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য স্পিরিচুয়ালিটি ভারতবর্ষ দাঁড়াতে হবে, এই মূল সুর। এবার সেই সুরটা প্রকাশ পেয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন হবে, কারণ পরিবেশের প্রেক্ষাপটে গাছের ফুলের রং চেঞ্জ হয়, ফলের চেঞ্জ হয়। কারণ আবার ট্যাকটিক্সও একটা জাত, তুমি বিভিন্ন পরিবেশে একই ট্যাকটিক্স নিতে পারো না, কারণ শত্রু চারধারে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ট্যাকেল করতে গেলে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ট্যাকটিক্স ফ্রম টাইম টু টাইম। বলো। আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে আমার কিন্তু বারবার মনে হচ্ছে সুভাষ অবস্থাতে তার যে কথাবার্তা, ইন্ডিয়া হ্যাজ গট এ মিশন, ইন্ডিয়া হ্যাজ এ মিশন, এবং ভারতবর্ষের পৃথিবীকে একটা দেওয়ার জায়গা, একটা মিশন আছে।
নেতাজিও তাই, নেতাজিও তাই, মহাকাল তাই। তো সেখানে আমরা যেটা হচ্ছে মুশকিলটা কোথায় যাবে, তো ধরো চট করে একটা মানুষকে যদি আমি একটা একটা এক বাটি জল দিই, আবার তাকে যদি একটা এক বাটি বরফ দিই, আবার যদি একটা চেম্বারে তাকে এমনি স্টিম দিই, সে মনে করবে অ্যাপারেন্টলি সবগুলো আলাদা। সে অ্যাপারেন্টলি মনে করবে স্টিম ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ওয়াটার, ওয়াটার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আইস। বাট দ্য রিয়েল দ্য সায়েন্টিস্ট যে নলেজ জানে, যার জ্ঞান আছে, সে কিন্তু জানে যে একই একই তিনটে স্তরে তিনটে প্রকাশ ঘটেছে। আমি এইটা নিয়ে আর বিশদে যাচ্ছি, আমি এইটুকুই কি বলে ছিল। হ্যাঁ, অনেকের মনের মধ্যে আবার অনেক সংশয় একটা, দেখো সংশয় থাকার অন্যায় কিছু নেই, অন্যায় কিছু নেই, তুমি দোষও দিচ্ছি না। মূল জায়গাটা হচ্ছে যে আরেকটা সব থেকে ভয়ঙ্কর জায়গা হয়েছে আজকাল মিডিয়া তো একটা জায়গা আছে, মিডিয়াতে একটু স্পিকিং ফ্র্যাঙ্কলি আজকের আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে, আমরা কোনো কিছু বোঝার চেষ্টা করি গভীরে গিয়ে নয়, ভলিউমস পড়ে নয়, আমরা একটু ম্যাগাজিন পড়ে নিলাম, একটু খবরের কাগজ পড়ে নিলাম, বা মিডিয়াতে কে কি বললো একটু শুনে নিলাম, ব্যাস ওতে আমাদের মনে হলো উইজডম এসে গেছে। সমস্ত কিছু উপর উপর, কেউ আমরা গভীরে যাওয়ার চেষ্টা করি না, কেউ আর্গুমেন্ট করে জিনিসটা বোঝার চেষ্টা করি না। দেয়ার নিড টু বি an argument with yourself, with others and with honest. সেই অ্যাটিটিউড চলে গেছে। কারণ এইটাই আমি মানে বুঝতে চাচ্ছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে ভারতবর্ষের সনাতন আদর্শের প্রতিষ্ঠার কথা সুভাষ বোস অবস্থা থেকে তিনি বলেছেন। কে কি বুঝলো না, উনি তো বলেছেন কে কি বুঝলো না বুঝলো আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। হোয়াট উইল হ্যাপেন উইল হ্যাপেন। কারণ তার কাজের যে বেস্ট, কাজের যে হরাইজনে তিনি দাঁড়িয়ে আছেন, যে ব্যাপ্তি রূপে যে গভীরতা, সেটাকে আমরা অ্যাসেস করতে পারি না। আমরা উই ক্যান নট ইমাজিন দ্যাট। আমরা তার কাজের অ্যাসেসমেন্ট কি করে করব? ভুল হবে। আমি এখানে শুধু একটা কথা বলি, এই এপিসোডটা ভারতবর্ষে তো অনেক মনীষী দেশের জন্য এত উপকার করার চেষ্টা করেছেন, কোনো কেউ তো দেশের অনেকে ক্ষতি করতে চেয়েছে, অনেকে ভালো করতে, তো তাদের ভালো করার পদ্ধতি আর সুভাষচন্দ্র মহাকালের নেতাজির ভালো করার পদ্ধতির মধ্যে তুমি দেখবে ব্যাপ্তির ডিফারেন্স, গভীরতার ডিফারেন্স। ভারতবর্ষের প্রবলেমকে যে উনি অ্যাসেস করেছেন, এই অ্যাসেসমেন্ট কার মধ্যে আছে? তুমি দেখবে না অল আর দেখো, আমি বলছি তো, Gandhi is experimented and proved to be a false person. Nehru is experimented. Indira Gandhi experimented. Communists are experimented. All are false, futile. কিন্তু মুশকিল হচ্ছে কি জানো তো, জনগণ চায় একটা ইজি সলিউশন। ফলে এই ইজি সলিউশন, ফলে নেতারা মাঝে মাঝে আসে ফেরিওয়ালা হিসেবে। ফেরিওয়ালা সহজ তত্ত্ব, সহজ সলিউশন, ইজি পাইয়ে দেওয়ার তত্ত্ব নিয়ে আসে। ডোল পাইয়ে দিলাম, উমুক পাইয়ে দিলাম, যেন ডোল পাইয়ে দিলাম, 100 টাকা লক্ষ্মী ভান্ডার করে দিলাম, যেন প্রবলেম সলভ হয়ে যাবে। এই অ্যাটিটিউড, ডোল পাইয়ে দিলাম, রেশন পাইয়ে দিলাম, this is the way of development. Yes, this is needed at times for superficial, for some short-term solutions, but that is the basic solution. এই বেসিক লেভেল থেকে ভাবতে হবে, রিয়েল বিল্ডিং করতে হবে। এই জায়গাটা কেউ ভাবেনি। কারণ কি, ওই গভীরে গিয়ে ভাবতে গেলে জনগণকে যে দায়িত্ব নিতে হবে, সেইটা বলতে গেলে নেতা আনপপুলার হয়ে যাবে জনগণের কাছে, এবং এই নেতারা জনগণের কাছে আনপপুলার হতে ভয় পায়। যে ডাক্তার প্রয়োজনে তার পেশেন্টকে তিতো ওষুধ খাওয়াতে পারবে না, সে ডাক্তার নয়, সে ডাক্তার পেশেন্টের চিকিৎসা করতে পারবে না। হয়ে গেল। যে লিডার ক্যান নট টেক দ্য রিস্ক অফ বিকামিং আনপপুলার টু দ্য পাবলিক, সে কি করে লিডার হবে? তো সবসময় লোকের মন জুগিয়ে চলবে। মন জুগিয়ে চললে তো আর এই ভারতবর্ষের প্রবলেমের মানে এই ভারতের পলিউশন তো আজকের নয়, পলিউশনটা পলিউশন অ্যান্ড প্রবলেম। ভারতবর্ষের পলিউশন ইন অল লেভেলস, মূলত থিঙ্কিং লেভেলে যে পলিউশন তো আজকের নয়, 1500 বছরের। এই পলিউশন দূর করা ওই কয়েক বছরের কাজ নয়।
আমি তোমাকে আরেকটা এপিসোডে যাব। এই যে মহাকাল ভগবানজি এপিসোডের পাশাপাশি আমরা আরেকটা এপিসোড দেখতে পাচ্ছি সোলমারি সাধু। দেখো, আমার যেটা মনে হয়েছে যে দুটো বেসিক পার্থ। ভগবানজি এপিসোডে যদি সিক্রেসি মূল মন্ত্র হয়, সোলমারি এপিসোডে শুধু ওপেন। এত এক্সপোজার কেন? এটা একদম তুমি দেখো, সোলমারি এপিসোডটা একদম অরিজিন থেকে এক্সপোজড। 59 থেকে 60 একদম ভারতবর্ষের অ্যাসেম্বলি পার্লামেন্টে ডিসকাসড হচ্ছে, মিডিয়াতে ডিসকাসড হচ্ছে, পাবলিক মানে তোমার ওখানে যাচ্ছে দেখতে, এবং রোটে গেল উনি নিজেকে সামনে মিটিং এ আসবেন, কল্যাণীতে মিটিং এ আসবেন, সবার কাছে নিজের পরিচয় দেবেন। লক্ষ লক্ষ লোক সেখানে পৌঁছে গেল এবং স্ট্যাম্পেডে কিছু লোক পড়ে আহত হয়ে গেল। এই যে নাটক ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট from that of the ফৈজাবাদ and মহাকাল চ্যাপ্টার। ফৈজাবাদে কি? ফৈজাবাদে আননোন, এবং যখন এই ওখান থেকে বেরিয়ে গেলেন, শুধু তার মাঝে মাত্র একবার নর্থ ইন্ডিয়া পত্রিকাতে একটা ছোট্ট আর্টিকেল বেরিয়েছিল যে লীলাদি ওখানে গিয়েছে, ওইটুকু। 85 আর কোনো নিউজ লাইনে হেডলাইন্স নেই, কোনো ডিসকাশন পার্লামেন্ট অ্যাসেম্বলিতে কোথাও নেই, অ্যাবসলিউট সাইলেন্স। এবং উনি বেরিয়ে গেলেন 85-এ। তার উপরে একমাত্র জনগণ জানতে পারছে কবে 2099 1999 যখন আমরা ওখানে পৌঁছচ্ছি, ট্রাঙ্কগুলো খুলছি, জেএমসিআই যখন সব জিনিসগুলো খুঁজে, তখন মিডিয়াতে আসছে অন দি কন্টিনিউ সোলমারি ফ্রম দ্য বিগিনিং ইজ এক্সপোজড। তফাৎটা বেশি। আরেকটা জায়গা হচ্ছে, দেখো, যে মানুষটা ভারতবর্ষ থেকে, দেখো একসময় আমি ছোটবেলা সোলমারি আমাকে খুব আপ্লুত করেছিল, ভীষণ আপ্লুত করেছিল। আর সোলমারির সমর্থক ছিলেন বালক ব্রহ্মচারী। ফলে আমি গিয়েছি, আর বালক ব্রহ্মচারীর যে ডাক্তার, সে তো আমার ঘরের লোক, যে তাকে তোমরা দেখেছো, বাড়িতে এসছে, টিম এসছে, তোমার নেতাজি জয়ন্তীতে এই বাড়িতে এসছে। আচ্ছা, এবং তার মৃত্যুর সময় সে পাশে, তার গভীর কথাগুলো সে তার থেকে বেশি খুব কম লোক জানে। এইবার তার কাছেও কবার গিয়েছি আমি। একটা জিনিস মনে রেখো, আপ্লুত করেছে। যেমন সোলমারি উনি এসে গেছেন, এটা খুব দোলা দিয়েছে মনকে। আমি এটা বিশ্বাস করতাম যে উনি হয়তো এসেছেন ওখানে, বিশ্বাস করতাম। আমি বালকময় বিশ্বাস করতাম উনি যখন এইভাবে প্রচার করছেন। এগুলো হচ্ছে, দেখো, একটা জিনিস। কিন্তু পরবর্তী একটা জিনিস, যখন 10, 20, 30 ইয়ার্স, যখন এবার আর্গুমেন্ট শুরু হচ্ছে, আর্গুমেন্টস উইথ মাই সেলফ অ্যান্ড উইথ, তুমি দেখো যারা একদম ডেডিকেটেড, উইথাউট এনি সেলফ, নিজেদের প্রচার ছাড়া এই সাবজেক্টে নিজের জীবন দিয়েছে, যেমন সুনীল দাস, সুনীল গুপ্ত, এরা তো নিজেদের, এরা কোনোদিন মিডিয়ার সামনে আসেনি, এরা চিরকাল পর্দার পেছনে, এবং মন্ত্রগুপ্তির শপথ সারা জীবনটা দিয়ে গেল, এবং ইন্টেলেকচুয়ালি ফার সুপিরিয়র। দেখো, দেশের মুক্তি আন্দোলনের জন্য তুমি সত্যগুপ্ত ত্যাগী মানুষ, কোনো সন্দেহ নেই। সত্য বক্সীয় ত্যাগী মানুষ, লীলারাও ত্যাগী মানুষ, সুনীল দাও ত্যাগী মানুষ, অনিল রাও ত্যাগী মানুষ, সুনীল উত্তর ত্যাগী মানুষ। কিন্তু এই ত্যাগের সঙ্গে দেখতে হবে ইন্টেলেকচুয়াল প্লেনটা। যেমন ধরো, একটা সেনাবাহিনী যখন যুদ্ধ করে, জেনারেল, কমান্ডার্স, লেফটেন্যান্টস অ্যান্ড ক্যাডার্স যুদ্ধ করছে, আমাদের এই ভারতীয় বাহিনীর এই মুহূর্তে 14 লক্ষের মতো সৈন্য। তুমি কি ইন্টেলেকচুয়াল প্লেনে সবাইকে একই রাখবে? সবাই যদি ধরো যুদ্ধক্ষেত্রে সবাই গিয়ে যদি যুদ্ধক্ষেত্রে প্রাণ দেয়, তুমি কি সবার স্যাক্রিফাইসকে একই প্লেনে রাখবে? সবার ত্যাগকে একই চোখে দেখবে? একই প্লেন নাকি? ইন্টেলেকচুয়াল প্লেন ইজ অলসো এ ডিফারেন্ট প্লেন। এবং সত্যগুপ্তের ইন্টেলেকচুয়াল প্লেন, এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স বলে তো, বেঙ্গল, তুমি একটা জিনিস বলে রাখি, এরা বলছে বেঙ্গল ভলেন্টিয়ার সাপোর্ট করেছে। বেঙ্গল ভলেন্টিয়ার্সের একজনই চরিত্র, শুধু সত্যগুপ্তের সঙ্গে। এর এক সময় তো বেঙ্গল ভলেন্টিয়ার্সে কে ছিল না? বেঙ্গল ভলেন্টিয়ার্সে ছিল সত্যবক্সী, লীলারায়, অনিল রায়। ইভিন এই যে মেদিনীপুরের যে এই যে মানে আগুন খেকো বিপ্লবীগুলো, যারা বলে ভারত মেদিনীপুরের 3টে ডিএমকে পরপর
পরপর পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে বলে বলে, উইথ ডিক্লারেশন, টেডি ডগলাস বার্জ বলে বলে একদম সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে। এবং মেদিনীপুরই হচ্ছে প্রথম ডিস্ট্রিক্ট ভারতবর্ষের যেখানে ইন্ডিয়ান আইসিএস অ্যাপয়েন্টেড হয়েছে। এর আগে কথা সব জায়গাতেই হোয়াইট ডিএম। এবং বিধি বলেই দিল যে আমরা মেদিনীপুরের মাটিতে কোনো হোয়াইট ডিএম বরদাস্ত করব না। অ্যান্ড দে কিপ দেয়ার ওয়ার্ড। পরপর তিনি ডিএমকে বলে বলে চট্টগ্রামের যে রিবেলিয়ন, অল ক্যাডার্স বিলংস টু বেঙ্গল ভলেন্টিয়ার্স। তো তাদের যে ত্যাগ সেটা স্বীকার করো, তাদের যে ত্যাগ, তুমি তাদের ত্যাগের সঙ্গে সত্যগুপ্তের ত্যাগ তুমি এক করতে পারো না। সত্যগুপ্ত হ্যাঁ, যখন 1920 ক্যালকাটা কংগ্রেসে যখন একদম ওপেন রাস্তায় কলকাতার মাটিতে ক্যালকাটা কংগ্রেসের সময় যখন আধা সামরিক বাহিনীর বেশে বেঙ্গল ভলেন্টিয়ার্সরা ক্যাডার্সরা মার্চ করেছিল, সুভাষচন্দ্র ছিলেন জিওসি, সেই সময় উনি সত্যগুপ্ত একটা রোল প্লে করেছিল। সেই রোলকে, তার সেই রোল প্রকাশ্য রাস্তায় তাই প্যারেড করা, সেখানে সে একজন নেতার রোল প্লে করেছে, তার স্যাক্রিফাইস প্রণম্য তিনি। তার সেই রোলের সঙ্গে তুই বেঙ্গল ভলেন্টিয়ার্সের রোল ইন মিদনাপুর, ইন চাটগাঁও অ্যান্ড সেক্রেট ওয়ার্কস, কোনো কম্পারিজন আছে? ইউ হ্যাভ টু কম্পেয়ার দ্য থিংস। সবাই ত্যাগী, সবাই মহান, সবাই শিক্ষক, সব শিক্ষক এক নয়, সব উকিল এক নয়, সব বিপ্লবী এক নয়, এটা মনে রাখতে হবে। এই জায়গায় দেখতে হবে। আরেকটা জিনিস, তিনি যদি সত্যি, তাহলে উনি কেন চিৎকার করে বলে, যে লোকটা ওয়ার ক্রিমিনাল, এটা যদি ওয়ার ক্রিমিনাল, তোমরাই বলছো ওয়ার ক্রিমিনাল, তো সেই ওয়ার ক্রিমিনাল তোমার ভারতবর্ষে এসে গেছে, তুমি কি চিৎকার করে প্রচার করে বেড়াবে? আর ইউ ইনভাইটিং দ্য এনিমিজ, the American force, British force, and Indian intelligence to catch him? তুমি টেলিগ্রাম করে জানাচ্ছ নেহরুকে, বিশি রায়কে, বাসন্তী দেবীকে আমি এসে গেছি। What is this behavior? I do not know. Argue with yourself, with your friends, then come to a solution. আমি কিছু বলবো না, আমার এইটাই বারবার মনে হচ্ছে। আমি একটু জাস্ট একটু ব্যাখ্যা করে বলবো। দেখো, লীলা রায়ের কাছে যদি ভগবানজি আত্মপ্রকাশ না করতেন, তাহলেও হয়তো দেখা যেত, হয়তো লীলা রায় বলতেন যে আমার বিশ্বাস উনি নেতাজি। মেজর সত্যগুপ্ত বিশ্বাস করছেন, কিন্তু এই যে এই দুইয়ের তফাৎটা তো আমাদেরকে বুঝতে হবে, যে এখানে সিক্রেসি, তিনি কিন্তু যার কাছে প্রকাশ হয়ে গেছেন একদম মন্ত্রগুপ্তের শপথে বেঁধে রেখেছেন। একদম, আমি তো আবার বলছি তোমাকে, ইন্ডিয়া থেকে 1914 যখন বেরিয়ে যাচ্ছেন, তারা কেউ এখনো মুখ খোলেনি, তার উইদাউট পারমিশন কেউ মুখ খোলেনি। শুধু তাই নয়, 1978 পার্লামেন্টে শশাঙ্ক শেখর সান্যাল দু ভাই বিপ্লবী, শশাঙ্ক শেখর সান্যাল নেতাজির অনুগামী, উনি পার্লামেন্টে কি বলছেন, সুভাষচন্দ্র 3 তারিখে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, না, সুভাষচন্দ্র 13 এলগিন থেকে বেরিয়ে গেছেন, আর 3 তারিখে আমি ওই বাড়িতে তার সঙ্গে দেখা করেছি, কিছু কথা হয়েছিল তার সঙ্গে, তো তার পারমিশন ছাড়া আমি কোনো কথাই বলতে পারবো না। আমি তার আই এম ওয়েটিং ফর হিজ পারমিশন। 78 বলছে পার্লামেন্টে শশাঙ্ক শেখর সান্যাল পার্লামেন্টে, তখন বলছেন আমার বয়স 77 এখন, আমার এই বৃদ্ধ বয়সে গল্প করার আঁকার কোনো প্রয়োজন নেই। এটা সত্য জানিয়ে গেলাম দেশবাসীকে, এইটুকু, এবং কেউ মুখ খোলেন। এবং ইউরোপে ওনার অবস্থান ওই সময়টা কতটুকু জানে পৃথিবীর মানুষ, কতটুকু জানে, ওনার সাবমেরিন যাত্রা কতটুকু জানে, সবটাই তো ইনকমপ্লিট। আর ইভেন সাউথ ইস্ট এশিয়াতে ওনার যে বিচরণ, মেজর পার্টটাই তো সেক্রেসিতে। হঠাৎ তিনি সেই লোকটা ওয়ার ক্রিমিনাল অফ দিস কান্ট্রিজ, হঠাৎ তিনি এইভাবে কেন নিজেকে প্রকাশ করবেন? ইজ দ্যাট স্টুপিড? এবার নেক্সট প্রশ্ন। এই দুটোই মাথার মধ্যে ঘোরাফেরা করছিল। আমি বলছি তো আর্গুমেন্টস দরকার। একসময় আমি কিন্তু নিজে বলছি, নিজে আমি
নিজে আমি একদম শোলমারি এবং বালগঞ্জ ভীষণ ভক্ত ছিলাম, বাট ইউ হ্যাভ টু কাম টু এন আর্গুমেন্ট। আমি যখন স্কুল লেভেলে যখন থাকতাম তখন সায়েন্স সম্বন্ধে যে ধারণা, আমার কি আন্ডার গ্রাজুয়েটের সময় সে ধারণা থাকবে? ডিউরিং পোস্ট গ্রাজুয়েশন, ডিউরিং পোস্ট ডক্টরাল পিরিয়ড বা আফটার ইন দিস এজ পারসেপশন চেঞ্জ হবে। একটু সময় এটাই হচ্ছে জ্ঞানটা, হচ্ছে মার্চিং, এই যে অনওয়ার্ড জার্নি। তোমাকে আর্গুমেন্ট করতে হবে তোমার 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 আগের নলেজটা কতখানি ঠিক বেঠিক। তোমাকে তোমার নিজের আর্গুমেন্টসকে ফেস করতে হবে, পাবলিকের আর্গুমেন্টসকে ফেস করতে হবে। দেখো, জনগণ কিন্তু অত আর্গুমেন্ট বোঝে না। জনগণ ক্যাচি স্টোরিগুলো খুব পছন্দ করে। এই ক্যাচি স্টোরি পছন্দ করে বলেই আমি আবার খুব খারাপ করে বলছি, নেহরুর পক্ষে অত বছর 16 বছর রাজত্ব করা সম্ভব হয়েছিল। ক্যাচি স্লোগানস অ্যান্ড ক্যাচি থিংস পছন্দ হলে ইন্দিরা গান্ধী দুবার ক্ষমতায় এসেছিল, এতদিন রাজত্ব করেছে। আর বামেরা সিপিএম 34 ইয়ার্স রাজত্ব করে গেছে। আর এখানে দিদিমণি আরো 10 বছর 11 বছর রাজত্ব করছে। দেখো, এই ফলসুট, কালার স্টোরি জনগণ খুব পছন্দ করে। আর্গুমেন্টস, অ্যানালাইসিস বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি, তারা শুনতেও চায়। আর একটা তোমাকে একটু ছোট্ট করে একটু সময় আছে, আর তার কারণটা হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে শোলমারি ইস্যু সো পপুলার, লক্ষ লক্ষ সমর্থন, আর আমাদের এর বালগঞ্জের লক্ষ লক্ষ সাপোর্টার। এই সাপোর্টার বেস, এই সাপোর্টার, এই যে বিশাল সাপোর্টার, এই যে বিশাল ভক্তবৃন্দ, এই ভক্তবৃন্দের কাছে প্রিয় থাকাও কিন্তু কিছু লোকের টেকনিক। তুমি দেখবে আজকে যেমন সিপিএম এর জামানায় 34 ইয়ার্স তুমি যদি কোনো কথা বলতে এগেইনস্ট সিপিএম, ইভিন দ্য ওয়াইজ মেনরা প্রচন্ড চিৎকার করে উঠতো। নেহরুর যুগে নেহরুর বিরুদ্ধে একটা কথা বললে জনগণ চিৎকার করে উঠতো, পণ্ডিত লোকেরাও চিৎকার করে উঠতো। ইন্দিরা গান্ধীর যুগে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটা কথা বললে পণ্ডিত শিক্ষিত লোকেরাও চিৎকার, তাদের শিক্ষা লেভেলেই। কারণ মেজরিটি মানুষ ওই একটা সার্টিফিকেট আছে, একটা ডিগ্রি আছে বলেই সে পণ্ডিত মনে করে, কোনো কারণ নেই। সার্টিফিকেটটাই তার আছে, বই মুখস্থ করেছে, কিন্তু উইজডম ইজ এ ডিফারেন্ট থিং। অ্যানালাইসিস, আর্গুমেন্ট অ্যান্ড উইজডম ডিফারেন্ট প্লেন। আমি তোমাকে একটা ছোট্ট 5 মিনিট সময় আছে। অনেকেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বারবার যেটা বলি যে সস্তা কথা, যে নেতাজি বেঁচে আছেন কিনা সেই তথ্য কেন প্রকাশ পাচ্ছেন না, আপনি কোথায়, তিনি আসবেন। দেখো, ইভিন দেখেছি কিছু কিছু লোক আমাকেও ব্লেম করেছে, আমি নাকি সব তথ্য লুকিয়ে রেখেছি। নেতাজি আর আমি, এই যেটা কানেকশন, হাউ ক্যান ইট বি? মানে চিন্তা করে দেখো, তারা এই লেভেলে চিন্তা করছে নেতাজির তথ্য আমি লুকিয়ে রেখেছি। মানে ইউ থিঙ্ক অফ দেয়ার উইজডম। আমি নাকি কিছু মহাপণ্ডিতের গবেষণার পথে বাধা। কেন? তাহলে তারা যে এত বই লিখেছে, ফিল্ম করছে, এত মহাপণ্ডিত, তারা আমার মতো সাধারণ লোকের নির্ভর করেছে। তাদের তো তথ্য সংগ্রহের বিশাল হরাইজন্স পড়ে আছে। আমরা সাধারণ লোকের কাছে কি দরকার তার? আমি বাধা হব কোথায়? নেতাজি মহাকাল, আমি কোথায়? তোমার কাছে আজকে আমার সেটা প্রশ্ন। আমার একটা অন্য কথা মনে হয়েছে, আমি দেখলাম আমার এগেইনস্টে কিছু কিছু কমপ্লেন দেখলাম, এবং কিছু কিছু গালিগালাজও দেখেছি কয়েক বছর আগে। 1908 কে রেখেছেন, 1900 কি উনি প্রবলেমটা সলভ করতে, কি বার্নিং ইস্যু, ভারতবর্ষের বার্নিং ইস্যু আপনারা আটকে রেখেছেন, এবং মাঝে মাঝে আপনি আটকে রেখেছেন। আমি তোমাকে উইজডমটা কোন লেভেলে গেলে বুঝতে পেরেছো এই কথাগুলো বলে। সেটা বলবো। আমি তোমাকে যেটা ছোট করে একটু ব্যাপারটা হচ্ছে কি, আমি হয়তো একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, এবার কেউ কমপ্লেন করলো আপনার জন্য এই সূর্যটা উঠতে পারছে না, the sun is not rising for you, you are putting an obstacle, that is এরকম অ্যালিগেশন এরকম বলো। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ভগবানজি এপিসোডেই আমরা দেখেছি যে সিক্রেসি তার একটা সবথেকে বড় ব্যাপার। এই 45 এর পরে তিনি যদি আত্মগোপন করেন তাহলে এটা তার নিজস্ব পরিকল্পনা, সেখানে আমাদের কোনো হাত থাকে আর বিনা পারমিশনে। যারা বারে বারে আমাকে জিজ্ঞাসা করেছিলেন একটা প্রশ্ন আজকে 20 বছর ধরে করছি সবাইকে, ভাই তোমরা তো অনেক পণ্ডিত দেখতে পাচ্ছি, অনেক পড়াশোনা করেছো, ক্যান ইউ গিভ মি দ্য ডেফিনিশন অফ নেতাজি মিস্ট্রি? বা না পারলে বলো অন্তত গিভ ইউর ডেফিনিশন
on the dream history? Can you tell me who is the central character of the dream history? Can you tell me what is the central purpose of the dream history? এখনো পর্যন্ত একটা উত্তর নেই কারোর কাছে। তিনটে বেসিক জায়গা, এবং এই তিনটে বেসিক জায়গা সবাই যদি ধরে আস্তে আস্তে এগোয়, তারাই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য মিস্ট্রি? হোয়াট ইজ দ্য সেন্ট্রাল পারপাস অফ দ্য মিস্ট্রি? হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য মিস্ট্রি? এই যে ওরা প্রশ্ন করতে শিখুক। দেখো, নলেজের একটা পথ হচ্ছে আস্ক ইয়োরসেলফ, নিজেকে প্রশ্ন করতে করতে এগো। পড়াশোনা করতে হবে, ডিসকাশন করতে হবে। ইউ হ্যাভ টু গ্যাদার ইনফরমেশন ফ্রম ডিফারেন্ট কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড। আমি কিছু করবো না, ঘরে বসে থাকবো, সব পেয়ে যাব, এবং none of us will sacrifice for his mission and for him. তার জন্য আমরা কোনো ত্যাগও করবো না, তার মিশনের জন্য কিচ্ছু করবো না, কিন্তু আমরা সব জানতে চাই, সব জানতে চাই। ভাই, তুমি জেনে কি করবে, আর তোমাকে জানিয়ে তার কি উপকার? আর যদি কেউ কিছু জেনে থাকে, তোমাকে জেনে এই ভারতবর্ষের কি উপকার? তুমি পৃথিবীর কোন কাজে লাগবে? Very simple. The issue is for last 70 years. What you have done for this issue? দুটো আর্টিকেল লিখলাম আর মিডিয়াতে কথা বললাম, এটা করা বলে না, এটাকে নিজেকে এক্সিবিট করা বলে। এটা এক্সিবিটিজম, নিজেকে ইস্যুর থেকে নিজেকে বড় করে জনগণের কাছে দেখানো। The issue is not the priority. Priority is yourself. Self projection. That's the problem. তারা জীবনে কখনো এই সত্যের ধারে কাছে যেতে পারবে না। আমি তোমাদের ছেড়ে দিচ্ছি আজকে, কারণ পরে আমি আবার থাকবো না কিছুদিন। আমি পরে আমি কিছু প্রশ্ন হয়তো এসে গেছে, আমি পরে প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করব। পার্থ, শুভব্রত, অতনু, কিছু প্রশ্ন আছে হয়তো, সেটা পরে ছেড়ে দিচ্ছি তোমাদেরকে। তোমার এই থাক, পরে তোমার প্রশ্ন তৈরি করে রেখো। তৈরি না করলে আমরা মানে you have to put good questions, articulate that intellectually, and only then get some answers. শুভরাত্রি। একটা প্রশ্ন এসছে, হরাইজনের কথা দেখলাম, এটা কে যেন বলেছে এখানে, ভগবানজি অনেক সময় চিঠিপত্র হরাইজনের উল্লেখ করেছেন। হরাইজন তো ওনার অনেকগুলো না, হরাইজন তো অনেকগুলো। কারণ একটা জায়গায় উনি বলেছেন তো, উনি মৃত হওয়ার জন্য ওনার সুবিধা হয়েছে, ইনভিজিবল হওয়ার জন্য সুবিধা হয়েছে। হি ক্যান প্লে ভেরি ইজিলি। অ্যান্ড বিভিন্ন হরাইজন, কখনো খেলছেন ভিয়েতনাম হরাইজনে, কখনো চায়না হরাইজন, কখনো রাশিয়া হরাইজন, কখনো আফগানিস্তান হরাইজনে, কখনো বাংলাদেশ ওয়ার ফ্রন্টে, কখনো পাক আফগান বর্ডারে, কখনো আয়ারল্যান্ডে। এগুলো তো ডকুমেন্টসে এসে গেছে। কখনো তাশকন্দে, কখনো। এবার তার বাইরে কি হরাইজন জানি না, আমার হরাইজন, তার হরাইজন। শুভরাত্রি। সরি, আজকে আর কোনো কথা বলবো না, তারা আছে একটু।